এ হলো লু, যে হাই স্কুলে পড়ে আর ওর জীবনের লক্ষ্য একদিন বড় অ্যাস্ট্রোনট হওয়ার, যে কারণে ও অ্যাস্ট্রোনট হওয়ার সমস্ত প্রস্তুতি নিজে নিজেই করতে থাকে। এদিকে দেখা যায় লুয়ের মা বাবা ও দিদির ফটোতে মালা পরাচ্ছে, অর্থাৎ ওর দিদি আর এই পৃথিবীতে নেই। তবে লু মনে করে ওর দিদি মারা যায়নি, তাকে এলিয়েনরা তুলে নিয়ে গেছে। আসলে লু যখন ছোট ছিল তখন নাকি পৃথিবীর বুকে এলিয়েনরা আক্রমণ করেছিল, চারিদিকে বিধ্বংসী অবস্থা, আর এলিয়েনরা মানব জাতিকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। এরই মাঝে দুটো মেয়ে লু আর তার দিদি এলিয়েনদের সাথে ক্রমাগত লড়াই করছে। শেষ পর্যন্ত লু এলিয়েনদের হাত থেকে বেঁচে গেলেও ওর দিদিকে এলিয়েনরা নিজের সাথে করে নিয়ে যায়, যে কারণে লু মনে মনে ভাবে ওর জীবনের একটাই লক্ষ্য, ওই এলিয়েনদের হাত থেকে দিদিকে ছাড়িয়ে আনবে। এই ঘটনার প্রায় 7 বছর কেটে গেছে। লু আজও জানে না ওর দিদির সাথে আদতে কি হয়েছিল। এদিকে লুয়ের বন্ধুরা নিউ ইয়ার থাকার কারণে ওকে ফায়ারওয়ার্কস দেখার জন্য ইনভাইট করে। রাতে ওই পার্টিতে কিয়ান ও তার দলের সবাইকে দেখা যায়, যারা একটা গেম খেলছে। তো এই গেমে যে যেই জিনিসের উপর রিং ফেলতে পারবে সেটা তার হবে। কিয়ান প্রতিবারই তার পছন্দের একটা গ্লাভস নেওয়ার চেষ্টা করে, তবে তার নিশানা বারবারই ভুল জায়গায় গিয়ে পড়ছিল। এমন সময় তার হাত থেকে একটা রিং ছিটকে লুয়ের মাথায় পড়লে ওটা নিতে লুয়ের সাথে কথা বলতে যায়। তো ওরা দুজন কথা বলছে, তখনই লুয়ের নজর ওই গ্লাভসটায় পড়লে ওরা দুজনেই একসাথে একটা রিং থ্রো করে, আর দুজনেই ওই গ্লাভসটা জিতলেও গেমের মালিক একটাই গ্লাভস দেয়, যা লু নিয়ে নেয়। কিয়ান তো এতে অনেকটাই রেগে গেছিল, তবে ও লুকে আবারও একটা রিং ছুড়ে ওর জন্য আরো একটা গ্লাভস নিতে বলে। দেখা যায় লু অনায়াসে আবারও গ্লাভস জিতে গেছে। তবে ওই রিং এর টাকা কিয়ান না দেওয়ায় গেমের মালিক তাদের দুজনের ওপর চড়াও হয় আর ওই গ্লাভসটা ফেরত দিতে বলে। তবে আমাদের লু মার্শাল আর্টে পারদর্শী হওয়ায় ওই গেমের মালিকের লোকেদের ওখানেই মেরে কুপকাট করে দেয়। এতে তো ওই মালিক আরো রেগে ওদের মারতে গেলে ঝামেলা বেশি হতে পারে বুঝে কিয়ান লুকে নিয়ে ওখান থেকে পালায়। কোনোভাবে ওরা লুকিয়ে ওই গেমের মালিকের সাঙ্গপাঙ্গদের হাত থেকে বেঁচে যায়। এরপর বাড়ি ফিরে দুজনেই ওই গ্লাভস খুলে দেখে একই হাতের গ্লাভস ওরা আবারও নিয়ে এসেছে, অর্থাৎ কারোরই পুরো গ্লাভসের পেয়ার পূর্ণ হয়নি। এরপর লু আর ক্লাসের সব স্টুডেন্টরা তাদের স্কুলের প্রথম দিন নিজেদের ক্লাসে যাচ্ছে। এমন সময় টিচার এসে ওদের বলে এখনো নাকি স্কুলে ওদের ক্লাসে কাজ চলছে, যে কারণে ওদের সিনিয়রদের রুমে যেতে হবে। সিনিয়রদের সাথে ক্লাস শেয়ার করতে হবে শুনে সবাই তো অনেকটাই ভয় পাচ্ছিল, আর দেখা যায় সিনিয়ররাও ওদের পথ আটকেছে, ওরা কাউকেই ভেতরে ঢুকতে দেবে না। এমন সময় লু সিনিয়রদের নিজের স্টাইলে ভয় দেখালে সিনিয়ররা আর কিছু বলতে পারে না। পাশাপাশি কিয়ান ও তার বন্ধুরা স্কুলে আসতে লেট করায় গেট বন্ধ করে দেওয়া হয়। তবে আমাদের কিয়ান স্কুলের সব থেকে স্মার্ট বয়, যে কারণে ও পেছনের রাস্তা দিয়ে সবাইকে ভেতরে নিয়ে আসে। তো সবাই একসাথে ব্রেকফাস্ট করছে। এমন সময় ওই গেমের মালিক আবারও কিয়ান আর তার বন্ধুদের ঘিরে ধরে তাদেরকে সাহায্য করার জন্য। তো ওদের বান্ধবী ইয়ান এসব দেখে স্কুলের আরো সব ছেলেদের নিয়ে ওখানে আসে ওই মালিককে সাহায্য করতে, যা দেখে ওই গেমের মালিকের অবস্থা তো পুরোই খারাপ। বিষয়টা পাশ থেকে লুও দেখছিল। তো ওই গেমের মালিককে ফিরে যেতে দেখে কিয়ান ওকে জিজ্ঞেস করে তুমি যে গ্লাভসটা আমায় দিয়েছো সেটা ভুল গ্লাভস ছিল। যদিও মালিক এদিক ওদিকের কথা বাহানা করে ওখান থেকে পালানোর চেষ্টা করে, তবে আমাদের লু ওই মালিককে মাঝ রাস্তায় ধরে এমন অবস্থা করে যে ও তো কিছু বলার মতোই অবস্থাতে নেই। তবে তার কথায় লু ও কিয়ান বুঝতে পারে ওদের যে গ্লাভসের প্রয়োজন সেটা ওদের একে অপরের কাছেই রয়েছে। পরে লুয়ের ক্লাসের মনিটর সকালে সিনিয়রের সাথে ওরকম ব্যবহার করার জন্য লুয়ের ওপর অনেকটাই রেগেছিল, তবে মনিটরের কথায় লু তেমন পাত্তা দেয় না। এদিকে ওই সিনিয়র যাদের সাথে লু খারাপ ব্যবহার করেছে তারা কিয়ানের সাথে দেখা করে লুকে সাহায্য করার প্রস্তাব দেয়, যা আড়াল থেকে লুয়ের বন্ধুরা শুনে নিলে ওরা লুকে সিনিয়রের জায়গায় যেতে মানা করে, যেটা স্কুলের সব থেকে টপ ফ্লোর ছিল। কিন্তু লুয়ের বন্ধুরা যতক্ষণ এই খবরটা লুকে দেবে ততক্ষণে লু সিনিয়রদের ডেরায় দাঁড়িয়ে আছে। তো কিয়ান ওর বন্ধুদের সাথে কথা বলাকালীন একটা মার্বেল ভুলবশত লুয়ের দিকে চলে যাওয়ায় ও ওটা নিতে লুয়ের কাছাকাছি গেলে লু কিয়ানকে চ্যাংদোলা করে মাটিতে ফেলে দেয়। আসলে লু ভেবেছিল কিয়ান হয়তো ওর ক্ষতি করতেই ওর কাছে এসেছে। লুয়ের এরূপ ব্যবহারে কিয়ান তো অনেকটাই রেগে যায়। ওদের দুজনের ঝামেলা বেরিয়ে চলেছিল, তখনই ইয়ান লুকে ওর কাছে থাকা গ্লাভসটা অদল বদল করে নিতে বলে। এতে লু রাজি হয়ে যায়।
যদিও সিনিয়রের সাথে এরূপ ঝামেলায় লুয়ের বন্ধুরা অনেকটাই ঘাবড়ে গেছিল। কথা মতো পরের দিন ওরা একে অপরের গ্লাভস চেঞ্জ করে নেয়। কিন্তু লড়াই এখানেই শেষ নয়। স্কুলের রুফটপ একা সিনিয়ররা কেন ব্যবহার করবে, যে কারণে লু একটা নেট দিয়ে রুফটপ আলাদা করে দেয়। এতে ঝামেলা বন্ধ হওয়ার বদলে আরো বেড়ে যায়, যা শুনে লুয়ের বন্ধুদের তো মাথা ঘোরার মতো অবস্থা। কারণ ওরা ভাবছে লুয়ের জন্যই হয়তো এবার সিনিয়ররা ওদের স্কুলে টিকতে দেবে না। এইভাবে জায়গা দখল করায় কিয়ান ও তার বন্ধুরা প্ল্যান করে কিভাবে লুকে সবার সামনে বদনাম করা যায়। প্রথমে ওরা ক্লাসের আলো বন্ধ করে সবাইকে ভূতের ভয় দেখানোর চেষ্টা করে। তবে সবাই ভয় পেলেও লু ভয় পাওয়ার মতো মেয়ে নয়। এরপর টয়লেটে সেলোটেপ আটকে লুকে সাহায্য করতে চাইলেও খুব চালাকির সাথে লু সেখান থেকে বেরিয়ে যায়। কোনো কিছু করেই লুকে আটকানো যাচ্ছে না দেখে শেষে কিয়ান একটা ফোন লুয়ের ডেস্কে লুকিয়ে রাখে। আর ক্লাস চলাকালীন সেটা বেজে উঠলে টিচার লুয়ের ওপর অনেকটাই রেগে যায়। এইসব দেখে লু বুঝে যায় এগুলো কাদের কার্যকলাপ, আর ও সেই মতো নিজের প্ল্যান সাজাতে শুরু করে। প্রথমে ও কিয়ানের পেছনে একটা বেলুন চিপকে দেয়, আর বসতে গিয়ে সেই বেলুন ফেটে কিয়ানের প্যান্টও ফেটে যায়। যা চেঞ্জ করতে কিয়ান টয়লেটে গেলে লু ইচ্ছাকৃত টয়লেটের বাইরে টেপ আটকায় আর টয়লেটের লাইট অফ করে দেয়। আর সেখানে কিয়ানের ওই ভূতের মুখোশটা ঝুলিয়ে ও কিয়ানকে ভয় দেখায়। তো ভূতের ভয়তে কিয়ান ওখান থেকে পালাতে গিয়ে কিয়ানের মুখেই সেই টেপটা আটকে যায়। অর্থাৎ নিজের করা কাজে এবার কিয়ান নিজেই ফেসে গেল, যা দেখে দূর থেকে লু তো হেভি মজা পাচ্ছে। এরপর স্কুলের সব স্টুডেন্টদের পেট খারাপ হওয়ায় সবাই টয়লেটে দৌড়চ্ছে। কিয়ান জানতে পারে সবাই লুয়ের বন্ধুর দেওয়া কুকিজ খেয়েই এই অবস্থা হয়েছে। কিয়ান ভাবে হতে পারে ইচ্ছাকৃত লু ওর সাথে বদলা নিতে এমনটা করলো, যে কারণে বদলা নেওয়ার জন্য কিয়ান লুয়ের জ্যাকেট ইচ্ছাকৃত গাছের ওপর রেখে দেয়। আর রেডিও স্টেশনে নিজের বন্ধুকে দিয়ে বলা করায় যে লু নিজের স্কুলকে সম্মান করতে পারে না বলে নিজের জ্যাকেট স্কুলের বাইরে গাছে ঝুড়ে মেরেছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে লু কোনো কিছু পরোয়া না করেই একা ওই গাছে উঠতে শুরু করে। এই দেখে সবাই অনেকটাই ভয় পেয়ে গেছিল। যদিও শেষে জ্যাকেট পেয়ে লু ওখান থেকে লাফ দিলে ওর পায়ে লেগে যায়। প্রিন্সিপাল ওখানেই ছিল, আর কিয়ান ভাবে আসল সত্যিটা জানার আগে ও লুকে সাহায্য করবে, যাতে প্রিন্সিপাল ওর ওপর সন্দেহ না করে। যে কারণে ও লুকে নিজের পিঠে চাপিয়ে ওখান থেকে দৌড়ে পালায় আর ওকে ফার্স্ট এড করতে নিয়ে যায়। যদিও লুয়ের পায়ে তেমন কিছু হয়নি, তবুও প্রিন্সিপাল কিয়ানকে লুয়ের খেয়াল রাখতে বলে। যে কারণে কিয়ান লুকে স্কুল শেষে নিজের সাইকেলে বসিয়ে বাড়ি ছাড়তে আসে। পরের দিন কিয়ান স্কুলে এলে ও দেখে ওদের ক্লাসের অন্য একটা ছেলে জুনিয়রদের দিয়ে স্কুল পরিষ্কার করাচ্ছে, যা দেখে কিয়ান ওই ছেলেটার উপর অনেকটাই রেগে যায় আর ওকে এমনটা করতে বারণ করে। এরপর প্রিন্সিপাল পুরো স্কুলের সামনে কিয়ান আর লুকে ওদের করা কাজের জন্য সবার সামনে ক্ষমা চাইতে বলে। তবে দেখা যায় এখানেও কিয়ানের লেখা সমস্ত লাইন লু ওর আগেই সবার সামনে বলে দেওয়ায় বেচারা কিয়ান সবার সামনে ফেসে যায়। শেষ পর্যন্ত কিছু বলতে না পেরে ও শুধু ক্ষমা চেয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর লু অ্যাস্ট্রোনট হওয়ার স্বপ্ন পূরণ করতে ওদের স্কুলের প্ল্যানেটোরিয়াম ক্লাব জয়েন করবে বলে ঠিক করে। তবে ওই ক্লাবের সিনিয়র ওকে ক্লাবে এন্ট্রি দিচ্ছিল না। লুয়ের বন্ধুরা অনেকবার রিকোয়েস্ট করার পরেও সিনিয়র ওকে ক্লাবে রাখবে না বললে কিয়ান পেছন থেকে পুরো বিষয়টাই শুনতে পায়। লুয়ের প্ল্যানেটোরিয়াম ক্লাব জয়েন করার অনেক আগ্রহ দেখে কিয়ান ওকে সাহায্য করবে বলে ঠিক করে। যেহেতু স্কুলে কিয়ানের অনেকটা নামডাক আছে, তাই সিনিয়র কিয়ানের কথা ফেলতে পারে না, আরও লুকে নিজের ক্লাব জয়েন করিয়ে নেয়। এতে লু অনেক খুশি হয়ে কিয়ানকে থ্যাঙ্কস বললে কিয়ানেরও বেশ ভালো লাগে। এরপর লুয়ের বার্থডে উপলক্ষে ওর বন্ধুরা স্কুলের রুফটপে যায় বার্থডে সেলিব্রেট করতে। তখন ওখানে কিয়ান ও তার বন্ধুরা বসে থাকায় প্রথমে তো ওরা একটু ভয় পাচ্ছিল, তবে লু ওদের ওখানে বার্থডে সেলিব্রেট করতে বললে সবাই অনেক আনন্দের সাথে বার্থডের আয়োজন করতে শুরু করে। আর লুকে ভুলিয়ে ভালিয়ে ওরা ওই রুফটপে ডেকে নেয়। এদিকে প্রিন্সিপাল দেখে ক্লাস চলাকালীন লু ও তার বন্ধুরা ওখানে নেই। ওদিকে লু ওখানে এলে সবাই একসাথে বার্থডে সেলিব্রেট করে আর অনেক এনজয় করে। তখনই আকাশে একটা আলোর আভা দেখে লুয়ের মনে হয় এটাই হয়তো সেই এলিয়েনের স্পেসশিপ যার মধ্যে ও দিদি আছে। ও চিৎকার করে ও দিদির উদ্দেশ্যে কিছু কথা বলছে, আর বাকি সবাই ভাবে হয়তো দিদির কথা মনে করে লু অনেকটাই স্যাড হয়ে গেছে। যে কারণে সব বন্ধুরা লুকে সাহস যোগায়
ওরা দেখে ওই স্পেসশিপ কাছেরই একটা গ্রামে গিয়ে পড়লো। লু ওই গ্রামে যাবে বলে বেরোতে যাবে, তখনই ওদের প্রিন্সিপাল সবাইকে হাতে না হাতে ধরে নিলে ওদের গার্জিয়ান কল করা হয়। সব প্যারেন্টসরা এসে বাচ্চাদের অভিযোগ শুনতে পেয়ে অনেকটাই রেগে যায়। যদিও বাড়ি ফিরেও সবার মাথা থেকে ওই স্পেসশিপ দেখার ভূতটা নামতে চায় না, যে কারণে লু ও তার বন্ধুরা মিলে পরের দিন ওই গ্রামে যাবে বলে ঠিক করে। এদিকে মাঝ রাস্তায় কিয়ান ও তার বন্ধুরা লুদের ওই গ্রামে যেতে দেখে একই সাথে ওরাও যাবে বললে সবাই একসাথে বাসে করে ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তবে যাওয়ার পথে বাসটা মাঝ রাস্তায় খারাপ হয়ে যাওয়ায় ওরা লিফট নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। এমন সময় দুটো রিপোর্টারের গাড়ি ওদেরকে ওই গ্রামে পৌঁছে দেয়। তো গ্রামে পৌঁছে সবারই অনেক খিদে পেয়েছে, যেখানে সিয়ান সবার জন্য অনেক সুন্দর সুন্দর ডিশ রান্না করে আনে। কিন্তু আমাদের কিয়ান তো সেই ডিশ কোনো মতেই খাবে না, যদিও বন্ধুরা জোর করে খাইয়ে দেওয়ায় দেখা যায় বাকিরা কি খাবে। সব রান্না তো একা কিয়ানই সাফ করে দিয়েছে। পাশাপাশি ওই রিপোর্টারদের দেখা যায় যারা গ্রামের লোকেদের থেকে ওই গ্রামের পরিস্থিতির ব্যাপারে জানার চেষ্টা করছে, যেখানে গ্রামের লোকেরা গ্রামে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটার কথা বললে বাচ্চারা ভাবে তাহলে আগের দিন ওই স্পেসশিপটা মিথ্যে ছিল না। তো এইসব কথাবার্তার মাঝেই জিয়ান নোটিস করে লু ওদের মাঝে নেই। দেখা যায় লু একাই জঙ্গলের পথে ওই স্পেসশিপ খুঁজতে লেগে পড়েছে, কারণ ওর ধারণা ওই স্পেসশিপের মাধ্যমেই ও ওর দিদির খোঁজ পাবে। এদিকে সবাই লুকে নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে গেছিল। কিয়ানের কথায় সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে লুকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিয়ান খোঁজাখুঁজি করে দেখে লু একটা জায়গায় গাছের ওপর বসে ওই স্পেসশিপের খোঁজ চালিয়ে যাচ্ছে। কিয়ানও ওই গাছে উঠে ওই স্পেসশিপটার খোঁজ করছিল। পাশাপাশি ওর ফ্রেন্ডরাও ওই গ্রামের পাহাড়ের রাস্তায় কিছু অদ্ভুত জিনিস নোটিস করে। এই যেমন পাহাড়ের কোলে থাকা একটা জলাশয় থেকে হঠাৎই গরম জল বেরিয়ে আসছে, সাথে পাথরের গায়ে ফুল ফুটে রয়েছে। এইসব দেখে ওরা অনেকটাই অবাক হয়ে যায়। এদিকে কিয়ান ও লু স্পেসশিপ খোঁজ করতে করতে পাহাড়ি জঙ্গলের অনেকটাই ভেতরে চলে গেছিল, যেখানে ওরা একটা হারিয়ে যাওয়া বাচ্চাকে দেখতে পায়। সন্ধ্যা ঘনিয়ে আসায় জঙ্গলের কিছুই দেখা যাচ্ছে না, সাথে ঠান্ডাও বেড়ে যাচ্ছে, ফলে ওরা বাচ্চাটার খেয়াল রাখে। এদিকে সবাই চলে এলেও লু ও কিয়ান ফিরে না আসায় সবাই আবারও ওদের খুঁজতে বেরিয়ে পড়ে। সবাই কিয়ানকে একটা জায়গায় অজ্ঞান অবস্থায় পায়, আর শেষ পর্যন্ত লু আর ওই বাচ্চাটাকেও নিরাপদে সবাই গ্রামে ফিরিয়ে আনে। তখনই প্যান লক্ষ্য করে জঙ্গলে একটা ঘুড়িতে কিছু লাইট লাগানো রয়েছে। ও বুঝতে পারে আগের দিন যে স্পেসশিপটা ওরা আকাশে দেখেছিল ওটা আসলে কোনো স্পেসশিপ নয়, বরং এই ঘুড়িটা ছিল। জিনিসটা যে স্পেসশিপ নয় এটা দেখে লুয়ের মন ভেঙে যায়। যদিও এইভাবে গ্রামের শিশুকে বাঁচিয়ে আনায় গ্রামের সবাই, এমনকি ওই বাচ্চাটাও ওদের অনেক বাহবা দিচ্ছিল। সাথে ওরা বলে সকালে রিপোর্টারদের সামনে ওই অদ্ভুত রকম কথাগুলো যা ওরা বলছিল তা সবই মিথ্যে ছিল, কারণ ওদের গ্রামে সেভাবে কেউ আসে না, তাই জায়গাটার উন্নতির জন্য রিপোর্টারদের কথায় ওরা মিথ্যে বলে। ফেরার পথে কিয়ান বুঝতে পারে লুইয়ের মন ভালো নেই, যে কারণে ওর মন ভালো করার চেষ্টা করছিল। আর এইভাবে কিয়ানকে নিজের পাশে পেয়ে লুইয়েরও অনেক ভালো লাগে। যদিও পরের দিন স্কুলে আসা মাত্রই প্রিন্সিপাল সবাইকে স্টেজে ডেকে পাঠায়। সব স্টুডেন্টরা ভেবেছিল হতে পারে আগের দিন ওই গ্রামে ঘটা ঘটনার জন্য প্রিন্সিপাল ওদেরকে বকা দেবে। তবে দেখা যায় স্কুলের ডাইরেক্টর এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে ওই গ্রামের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ওদেরকে পুরস্কৃত করছে। এমনকি ওদের সবাইকে প্ল্যানেটোরিয়াম ক্লাব জয়েন করে সেটাকে আরো ভালো করার প্রস্তাব দেওয়া হয়। এতে কিয়ান অতটা এক্সাইটেড না হলেও লুকে খুশি দেখে ও এবং পুরো টিম প্ল্যানেটোরিয়াম ক্লাব জয়েন করবে বলে ঠিক করে। তবে ওদের এইভাবে স্কুল থেকে চলে যাওয়ায় অনেকেরই গার্জিয়ান কল করা হয়। পাশাপাশি তখন দেশে কিয়ানের দিদি ফিরে এসেছে, যাকে কিয়ান অনেক বেশি ভালোবাসে। তো প্যারেন্টস টিচার মিটিং এ কিয়ান ওর দিদিকে যাওয়ার কথা বললে প্রথমে তো দিদি যেতে চাইছিল না, যদিও ও কোনোভাবে দিদিকে নিয়ে যাওয়ার জন্য মানিয়েই নেয়। এরপর কিয়ান, লু ও বাকি সঙ্গীরা মিলে প্যারেন্টস টিচার মিটিং এর দিন প্ল্যান করে যে ওরা কোনোভাবেই ওদের প্যারেন্টসদের সামনে প্রিন্সিপালকে আসতে দেবে না,
যার জন্য প্ল্যান করে ওরা স্কুলের পুরো ওয়াটার কানেকশন বন্ধ করে দেয়। তো জল আসছে না দেখে প্রিন্সিপাল মেইনটেনেন্স ডিপার্টমেন্টের লোককে ওটা ঠিক করতে বলে। ওদিকে তখন স্কুলের সমস্ত প্যারেন্টসরা এসে উপস্থিত হয়েছে। দেখা যায় সব প্যারেন্টসরা যে যার বাচ্চাদের ক্লাসে অপেক্ষা করছে। পাশাপাশি ইয়ানের মাকে স্কুলে আসতে গিয়ে তার জুতোটা কাদায় পড়ে গেলে সে ওটা পরিষ্কার করতে ওয়াশরুমে যায়। তবে তখন মেইনটেনেন্সের লোক ওইখানকার ওয়াটার কানেকশন ঠিক করছিল। এর মাঝেই ইয়ানের মাকে ওয়াশরুমে ঢুকতে দেখে সবাই ভাবে ওটা হয়তো প্রিন্সিপাল, যে কারণে ওরা আবারও ওয়াটার কানেকশন অন করে দেওয়ায় পুরো ওয়াশরুম জলে ভরে যায়। আর বাকি স্টুডেন্টরা ভেতরে প্রিন্সিপাল আছে বুঝে ওয়াশরুমের দরজার বাইরে থেকে লক করে দেয়। ফলে ভেতর থেকে কেউ আর বাইরে বেরোতে পারছিল না। কোনো মতে মেইনটেনেন্সের ওই ব্যক্তি ইয়ানের মাকে ভিজে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। কিছুটা সময় পর সবাই বুঝতে পারে প্রিন্সিপাল ওয়াশরুমে নেই, যে কারণে ওরা তৎক্ষণাৎ ওয়াশরুমের দরজা খুললে ওখানে ইয়ানের মাকে দেখে সবাই তো অবাক হয়ে যায়। আর প্রিন্সিপালের কাছে খবর যায় লু, কিয়ান ও বাকি সবার জন্য ওয়াশরুমের এই অবস্থা হয়েছে, যে কারণে সবাইকে পানিশমেন্ট দেওয়া হয়। তবে এখানে কিয়ানের পানিশমেন্টটা একটু বেশি কঠিন ছিল, কারণ ওর শাস্তি ছিল ওর এই সুন্দর চুলগুলো কেটে ফেলতে হবে, যার ফলে ওর এই হ্যান্ডসাম লুকটাও নষ্ট হয়ে যাবে। এই শুনে কিয়ানের তো অবস্থা পুরোই খারাপ। যদিও বন্ধুরা কিয়ানকে এই চুল কাটা নিয়ে কিছু বলতে গেলে ওদের মাঝেও একটা ঝামেলা সৃষ্টি হয়। এরপর রাতে দিদি কিয়ানের সাথে কথা বলতে গেলে সে কিয়ানের রিপোর্ট কার্ড দেখিয়ে ওকে বলে, যদি তুমি প্রিন্সিপালের কথা শুনে নিজের চুল না কাটো তাহলে ওরা তোমাকে স্কুলে থাকতে দেবে না। তবে কিয়ান কারো কথাই শুনতে রাজি নয়। ও চুলকে অনেক বেশি ভালোবাসে। বাধ্য হয়ে দিদি রাতের বেলা কিয়ানের বন্ধুদের ওদের বাড়িতে ডেকে পাঠায়, তাও আবার ওর চুল কাটার জন্য। আসলে সোজাভাবে কিয়ান চুল কাটতে চায় না, তাই দিদি ওকে ঘুমের ওষুধ খাইয়ে বন্ধুদের ওখানে আসতে বলেছে। এরপর শুরু হয় কিয়ানের চুল কাটার পর্ব, যেখানে বন্ধুরা ঘুমের ঘোরেই কিয়ানের চুল কাটার চেষ্টা করে। তবে মাঝপথেই কিয়ানের ঘুম ভেঙে যাওয়ায় বেচারা বন্ধুগুলো ভূত দেখার মতো ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। পরে দেখা যায় স্কুলে বিষয়টা জানতে পেরে মা বাবা কিয়ানের ওপর অনেকটাই রেগে নিজেদের কাজের জায়গায় ফিরে গেছে। এইভাবে মা বাবা না থাকায় কিয়ান অনেকটাই ভেঙে পড়েছিল। তবে শেষ পর্যন্ত সব বন্ধুদের একসাথে চলতে দেখে ওর ভেতর ভেতর এই অনুভূতিটা জন্মায় যে বন্ধুদের সাথে চলতে হলে প্রিন্সিপালের কথা ওকে মানতেই হবে, যে কারণে ও লুকে আলাদা করে ডেকে ওর চুল কেটে দেওয়ার জন্য বলে। আর লু খুব যত্ন সহকারে ওর চুল কেটে দিলে পরের দিন স্কুলে এক নতুন রূপে সবাই কিয়ানকে দেখে অবাক হয়ে যায়, যা দেখে লুয়েরও অনেক ভালো লাগছিল। এরপর সব বন্ধুরা মিলে প্ল্যান করে কি করে প্ল্যানেটোরিয়াম ক্লাবের টেলিস্কোপ রুমে ঢোকা যাবে। যথারীতি প্ল্যান মতো রাতের অন্ধকারে গার্ডের চোখকে ফাঁকি দিয়ে ওরা ওই রুমে প্রবেশ তো করে যায়। তবে সেখানে কোনো টেলিস্কোপই ছিল না, যা দেখে সবাই তো অনেকটাই অবাক। এরই মাঝে গার্ড ওখানে চলে আসায় যে যার মতো গার্ডের হাত থেকে পালানোর চেষ্টা চালাচ্ছে। তো সবাই ওখান থেকে বেরিয়ে গেলেও শেষ মুহূর্তে গার্ড কিয়ানের প্যান্ট ধরে টেনে বসে। আর দেখা যায় কিয়ান একটা সুপারম্যানের চাড্ডি পরে দাঁড়িয়ে আছে। এই দেখে তো সবাই অনেক হাসাহাসি করছে। তবে আমাদের লু কেমন যেন অবাক নজরে কিয়ানকেই দেখে চলেছে। দেখে মনে হবে ও আগেও কিয়ানকে এইভাবে কোথাও দেখেছে। বাড়ি ফিরে লু ওর কমিক বুক চেক করে দেখে কিয়ানের মতোই একটা চরিত্র এলিয়েনের হাত থেকে ওদের বাঁচাচ্ছে। লু ভাবে হতে পারে কিয়ানই সেই মানুষ যে তার দিদিকে ফিরিয়ে আনতে পারবে। এরপর সব বন্ধুরা মিলে কিয়ানের বার্থডে উপলক্ষে ওর বাড়িতে আসে। সবাই অনেক আনন্দ করছিল। এরই মাঝে লু ওয়াশরুমে গেলে ভুলবশত লুয়ের ব্যাগ থেকে কিছু জিনিস মাটিতে পড়ে যায়, যার মধ্যে একটা ডিজিটাল ডিভাইস ছিল। আর ওই ডিভাইসে লুয়ের দিদির বলা ওই এলিয়েনদের কিছু কথা লেখা ছিল। ওই ডিভাইসটা দেখে সব বন্ধুরা একটু অবাক হয়। তবে সব থেকে বেশি অবাক হয়েছিল কিয়ানের দিদি। সবাই ফিরে গেলে কিয়ান যখন ও দিদির সাথে কথা বলতে আসে তখন দিদি বলে লুইয়ের দিদি এবং সে অসুস্থতার জন্য একই হসপিটালে ভর্তি ছিল। তাদের দুজনের মধ্যে বন্ধুত্বটা দিন দিন গভীর হয়। সে বুঝতে পারে লুইয়ের দিদি কমিক ওয়ার্ল্ডে বাঁচতে ভালোবাসে,
কারণ অসুস্থতার ফলে সে রিয়েল ওয়ার্ল্ডকে একদমই পছন্দ করতো না, যে কারণে সে তার সমস্ত ভালো ভালো মুহূর্ত ওই ডিভাইসে নোট করে রাখতো। আর আজ লুইয়ের কাছে ওই একই ডিভাইস থাকার ফলে কিয়ানের দিদি তাকে বলে হতে পারে লুও বাস্তব জগৎ থেকে কমিক জগৎকে বেশি বিশ্বাস করে, যে কারণে সে এটা বোঝানোর চেষ্টা করছে যে তার দিদিকে এলিয়েনরা নিয়ে গেছে। আদতে অসুস্থতার কারণে অনেকদিন আগেই তার দিদি এই পৃথিবী ছেড়ে চলে গেছে। দিদির মুখে এসব কথা শুনে কিয়ান অনেকটাই চিন্তায় পড়ে গেছিল। তবে দিদির বলা কথাগুলো কিয়ান তখন সত্যি হিসেবে মানে যখন পরের দিন স্কুলে যাওয়ার পথে লু ওকে আলাদাভাবে ডেকে জিজ্ঞেস করে তুমি কি সেই এলিয়েনদের হাত থেকে আমাদেরকে বাঁচাতে পারবে, কারণ ওই দিন আমি তোমার কাছে ওই সুপারম্যানের চার্ডিটা দেখেছিলাম, যেমনটা আমার দিদির দেওয়া ওই কমিক বুকের মধ্যে রয়েছে। লুইয়ের এসব আজব আজব কথায় কিয়ান অনেকটাই রেগে যায়। ও বলে এসব মিথ্যে, তুমি এলিয়েনদের সম্পর্কে যা ধারণা রাখছো সেগুলো কিছুই সত্যি নয়। কিয়ানের এই কথা শুনে লু অনেক কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। পরে কিয়ান ওর দিদিকে এইসব বিষয় বলতে গেলে ওর দিদি কিয়ানকে লুকে সাহায্য করতে বলে। কিয়ান বাকি বন্ধুদের বিষয়টা জানালে ওরাও এক এক করে বিভিন্ন পদ্ধতিতে লুয়ের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করে। কিন্তু একটা পর্যায়ে এসে যখন তারা জানতে পারে যে সত্যি লুয়ের মানসিক অবস্থা ঠিক নেই, তখন লুও জেনে গেছে ওর বন্ধুরা ওকে নিয়ে কি ভাবছে, যে কারণে বন্ধুরা লুয়ের সাথে কথা বলতে চাইলেও ও তাদের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। বন্ধুরা অনেক করে লুকে বোঝানোর চেষ্টা করে যে তারা ওর পাশেই আছে। তবে লু শেষ পর্যন্ত সবার সাথে বন্ধুত্ব শেষ করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লুয়ের এইভাবে চলে যাওয়ায় সবাই অনেকটাই কষ্ট পায়। ধীরে ধীরে লু সব বন্ধুদের থেকে দূরত্ব রাখতে শুরু করে। কেউ ওর সাথে কথা বলতে চাইলে ও তাদের এড়িয়ে চলতে থাকে। দূর থেকে হলেও বিষয়টা বুঝতে পেরে কিয়ানের দিদি একদিন লুয়ের সাথে কথা বলতে আসে। সে লুকে তাদের বন্ধুত্বটা ঠিক করার কথা বললেও লু কারোর কথাই শুনতে রাজি নয়। এমন সময় দিদির শরীর খারাপ হয়ে যাওয়ায় লু তাকে বাড়ি অবধি পৌঁছে দেয়। তখন কিয়ান লুকে নিজের বাড়ির সামনে দেখে আবারও ওকে মানানোর চেষ্টায় লেগে পড়ে। তবে লু ও কোনো কথা মানতে রাজি নয়। লু ওখান থেকে যেতে গেলে কিয়ান ও সাইকেলে চেপে বসে। ফলে লু জোরে সাইকেল চালাতে গিয়ে একটা পাথরের ওপর দিয়ে যাওয়ার সময় দুজনেই ছিটকে মাটিতে পড়ে, যে কারণে পড়ে যাওয়ার সময় ভুলবশত কিয়ান লুইয়ের গালে কিস করে দেয়। এতে তো ওরা দুজনেই অনেকটাই অপস্থিতিতে পড়ে যায়। দুজনেই বাড়ি ফিরে একই জিনিস ভুল করে চলেছে। এমনকি কিয়ান তো লুইয়ের দায়িত্ব নেওয়ার কথাও চিন্তা করতে শুরু করেছে। পরে কিয়ান লুইয়ের সাথে দেখা করে ওকে বোঝানোর চেষ্টা করে যে ওর ওই সিক্রেটটা ওর বন্ধুদের বলেনি। লু কিয়ানের কথায় পাত্তা দেয় না। এমনকি কিয়ানের দিদি আগের দিন লু যখন তাকে সাহায্য করছিল তখন সে নিজের জ্যাকেটটা ওর দিদিকে দিয়েছিল, যেটা ফেরত দিতে দিদি স্কুলে এসেছে। কিন্তু লু তখন ওর সাথে দেখা করতে পারে না, কারণ পেন লুকে এই সত্যিটা বলতে যায় যে ওই দিন কিয়ানের বাড়িতে থাকাকালীন ওই ডিভাইস দেখে ওরা ও দিদির ব্যাপারে জেনে গেছে। ডিভাইসের কথা সবাই জানে, এটা জানতে পেরে লু তো আরো রেগে যায়। এরপর লু বাড়ি ফেরার সময় দিদির দিয়া ওই পার্সেল অর্থাৎ ওই জ্যাকেটটা নিয়ে বাড়ি ফিরে দেখে পার্সেলের মধ্যে জ্যাকেটের সাথে একটা বই রয়েছে, যার মধ্যে ওর দিদির মতনই একটা ব্যাজ, যেটা কিয়ানের দিদির কাছেও ছিল। এই দেখে লু বুঝতে পারে তাহলে কিয়ানের দিদি পুরো বিষয়টাই জানে। লু বুঝতে পারে ও কিয়ানকে ভুল বুঝেছিল, যে কারণে ও ওর কাছে ক্ষমা চাইতে আসলে ওই সময় কিয়ানের দিদির শরীর অনেকটাই অসুস্থ হলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সবাই বাড়ি থেকে চলে যাওয়ায় লু কিয়ানের সাথে দেখা করতে পারে না। তবে কিছুটা সময় পর ও কিয়ানকে ফোন করে সরি বললে কিয়ান এতে হ্যাপি ছিল। এরপর সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করছিল। এমন সময় লু বলে ওদের স্কুলের ওই টেলিস্কোপটা না থাকার পেছনে কিছু তো একটা কারণ আছে, যা স্কুল কর্তৃপক্ষ তাদের জানাচ্ছে না। যে কারণে লু ঠিক করে গ্রামে যাওয়ার সময় যে রিপোর্টারদের সাথে ওদের দেখা হয়েছিল ও তাদেরকে প্ল্যানেটোরিয়াম ক্লাবের একটা ইন্টারভিউ করার জন্য স্কুলে ডাকবে। বিষয়টা শুনে বাকি বন্ধুরা উৎসাহ দেখালেও জিয়ানকে দেখে মনে হচ্ছিল লুয়ের কথায় ও একমত হতে পারছে না। লুয়ের কাছে ওই রিপোর্টারদের ফোন নাম্বার ছিল, আর দেখা যায় জিয়ান ওই নাম্বার নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু সে এটা কেন করছে তা গল্প এগোলে জানতে পারবে। যদিও ওই নাম্বার নষ্ট করেও কোনো লাভ হয় না, লুয়ের কাছে ওই নাম্বার আগে থেকেই ফোনে সেভ করা ছিল, তাই ও রিপোর্টারদের স্কুলে ডেকে পাঠায়। স্কুলে রিপোর্টার আসতে শুনে জিয়ান অনেকটাই চিন্তায় পড়ে যায়। এমনকি ও তো নিজের বন্ধুদের রিপোর্টারের সামনে নিয়ে যাবে না বলে তাদেরকে নিয়ে স্কুলের রুপটপে গিয়ে ওখানে দরজা লক করে দেয়।
কিন্তু তার এমন কাজ করার কারণ যখন সবাই জানতে চায়, বাধ্য হয়ে জিয়ানকে সব সত্যিটা বলতে হয়। ও বলে ওরা অনেক গরিব, যে কারণে স্কুলে টিউশন ফি দেওয়ার মতো ক্ষমতা ওদের ছিল না। এমনকি স্কুলের আরো অনেক স্টুডেন্টেরও একই অবস্থা ছিল। তবে প্রিন্সিপাল ম্যাডাম যাতে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট না হয়, তাই স্কুল ফান্ডে টাকা জোগানোর জন্য ওই টেলিস্কোপ বিক্রি করে দেন। বিষয়টা শুনে স্টুডেন্টরা বুঝতে পারে রিপোর্টারদের সামনে যদি সত্যিটা ফাঁস হয় তাহলে তাদের স্কুলের অনেকটাই বদনাম হয়ে যাবে। কিন্তু আমাদের লু একটা ভুল করে ফেলেছিল। ও টেলিস্কোপ রুমের চাবিটা রিপোর্টারদের আগেই দিয়ে দিয়েছিল, যে কারণে রিপোর্টাররা ওই রুমে গিয়ে টেলিস্কোপ না দেখতে পেয়ে স্কুল কর্তৃপক্ষকে হাজারো প্রশ্ন করতে থাকে, যার উত্তর স্কুল কর্তৃপক্ষ দিতে পারছিল না। ফলে রিপোর্টাররা অনেকটাই রাগ দেখিয়ে স্কুলের নামে এটা ওটা আর্টিকেল লিখবে বলে যেতে যাবে, তখনই বাকি স্টুডেন্টরা ওখানে আসে আর সব সত্যিটা রিপোর্টারকে বলার পর, যেহেতু রিপোর্টাররা লু আর সব স্টুডেন্টদের খুব ভালোভাবে চিনত, তাই এই বিষয়ে ওরা আর্টিকেল রাখবে না বললে সবাই একটু নিশ্চিন্ত হয়। তবে জিয়ানের আসল সত্যি সবার সামনে চলে আসায় ও বন্ধুদের মুখোমুখি হতে পারছিল না। কিন্তু বন্ধুরা জিয়ানকে ওদের পাশে রাখলে জিয়ানেরও অনেক ভালো লাগে। এরপর বন্ধুরা জানতে পারে কিয়ানের দিদির শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে পড়েছে, যে কারণে কিয়ান দিদিকে সুস্থ করতে উঠে পড়ে লেগেছে। দিদির শরীর খারাপের কথা শুনে সবাই অনেকটাই ভেঙে পড়েছে। এরপর সবাই মিলে দিদির সাথে দেখা করতে হসপিটালে যায়। তখন কিয়ানের দিদির শরীর অনেকটাই অসুস্থ ছিল, যে কারণে সে সবার সাথে দেখা করতে পারে না। তবে লু আবারও পরের দিন দিদির সাথে দেখা করতে গেলে কিয়ানের তা খুব ভালো লাগে। দিদির এই অবস্থায় কিয়ান অনেকটাই ভেঙে পড়েছিল, যদিও লু প্রতিটা মুহূর্ত কিয়ানকে সামলানোর চেষ্টা করে। সময়ের সাথে সাথে শরীর আরো অসুস্থ হওয়ায় দিদিকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। দিদিকে নিয়ে সবাই অনেক চিন্তা করছে, তবে কিয়ানকে দেখে বোঝা যাচ্ছে ও দিদিকে নিয়ে অনেক ভয় পাচ্ছে। আর কোথাও না কোথাও কিয়ানের মনের এই ভয়টা লু অনুভব করতে পারছিল, কারণ একটা সময় ও এইভাবে ওর দিদির জন্য কেঁদেছে। তবে শেষ পর্যন্ত অপারেশন সাকসেসফুল হওয়ায় কিয়ান আর বাকি বন্ধুদের আনন্দের শেষ ছিল না। ধীরে ধীরে দিদি সুস্থ হয়ে উঠেছে আর লুকে এইভাবে নিজের পাশে পেয়ে কিয়ান এখন লুকে পছন্দ করতে শুরু করেছে। ও লুকে নিজের মনের কথা বলতো, তবে বন্ধুরা থাকায় তা বলতে পারে না। কিন্তু সব বন্ধুরা যখন হসপিটাল থেকে ফিরে যাবে তখন কিয়ান বলে ও আর স্কুলে যাবে না, কারণ বাড়ির সবাই সিদ্ধান্ত নিয়েছে দিদির শরীরের সুস্থতার জন্য ওরা বাইরে চলে যাবে। কিয়ানের স্কুলে না যাওয়াটা সবাই মানতে পারছে না, তবে দিদির পাশে থাকার জন্য লু কিয়ানকে সাপোর্ট করে বাকি সবাইকে নিয়ে আবারও স্কুলে ফিরে যায়। এইভাবেই কিছুটা সময় পার হয়। আর হঠাৎই একদিন সেমিস্টারের আগে স্কুলে এক নতুন স্টুডেন্ট অন্য স্কুল থেকে ট্রান্সফার নিয়ে লুদের ক্লাসে এসেছে বলে শোনা যায়। সবাই তাকে ক্লাসে ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে দেখা যায় অন্য স্কুল থেকে কিয়ান আবারও স্কুলে ফিরে এসেছে। তবে এখন সে লুদের ক্লাস অর্থাৎ এক ক্লাস নিচে স্কুল জয়েন করেছে। এতে তো লু অনেকটাই হ্যাপি ছিল। এমনকি বাকি বন্ধুরা কিয়ানকে আবারও স্কুলে দেখে অনেকটাই এক্সাইটেড। পরে শোনা যায় প্ল্যানেটোরিয়াম ক্লাবে দুজন নতুন স্টুডেন্টের আসার কথা রয়েছে। এমনকি সেই স্টুডেন্টরা নাকি অনেক বেশি ইন্টেলিজেন্ট। তো এই ছেলেটার নাম দুয়ানজি, যে ক্লাব জয়েন করার পরেই প্ল্যানেটোরিয়াম ক্লাবকে স্কুলে একটা কনসার্টে পাঠানো হয়। অনেক চেষ্টা করে স্টুডেন্টরা প্রথম পজিশন না নিতে পারলেও দ্বিতীয় পজিশন ছিনিয়ে নেয়। এতে স্কুলের সব স্টুডেন্ট থেকে শুরু করে টিচাররা সবাই অনেকটাই হ্যাপি ছিল। এমনকি প্রিন্সিপাল তো ওই টেলিস্কোপ রুমে আবারও নতুন করে টেলিস্কোপ নিয়ে আসে, যা পেয়ে সব স্টুডেন্টরা অবাক হয়ে যায়। এরপর স্কুলে একটা প্রোগ্রামে কিয়ান প্রিন্সিপালের চোখকে ফাঁকি দিয়ে লুয়ের উদ্দেশ্যে একটা লাভ সং প্লে করে, যা সেখানে থাকা সবারই অনেক ভালো লাগে। পাশাপাশি বেলাও জিয়ানকে নিজের মনের কথা বলবে বলে ঠিক করেছে। অন্যদিকে সিয়ান ও ইয়ানকেও একসাথে দেখা যাচ্ছে, যা দেখে মনে হবে স্কুলের চারিদিকে ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে এইসবের মাঝেই প্রিন্সিপাল কিয়ানের ওই লাভ সং শুনতে পেয়ে ওর ওপর অনেকটাই রেগেছিল। এমনকি সিকিউরিটি বাকি স্টুডেন্টদেরও খুঁজতে শুরু করে। প্রিন্সিপাল পানিশমেন্ট দিতে পারে এটা বুঝতে পেরে বন্ধুরা একসাথে স্কুল থেকে দৌড়ে পালায়। এই ঘটনার পর প্রিন্সিপাল সব প্যারেন্টসদের স্কুলে ডেকে তাদের এই লাভ কনফারেন্সের বিষয়টা বোঝানোর চেষ্টা করলে প্যারেন্টসরা স্টুডেন্টদের ওপর রাগ কি করবে, উল্টে তারা এটা ভেবে মজা পাচ্ছে যে তাদের ছেলেমেয়েরা একে অপরকে লাইক করছে। বোঝো কাণ্ড, এরকম প্যারেন্টস পেলেই হলো। যদিও প্রিন্সিপাল স্কুলে এইসব একদম পছন্দ করেন না, যে কারণে তিনি সব স্টুডেন্টকে আলাদা করে দেন, অর্থাৎ এখন থেকে ছেলেরা আর মেয়েরা আলাদা থাকবে। এতে সবাই অনেকটাই আপসেট ছিল।
যদিও ক্লাসের সূত্রে লু আর ডুয়ানজি একসাথে আছে শুনে কিয়ান একদমই সহ্য করতে পারছিল না। জেলাসির বশে সে রাতে লু এর খোঁজ করতে বেরিয়ে পড়ে। প্রথমে তো লু এত রাতে কিয়ানকে দেখে একটু রাগ দেখালেও কিয়ান যে ওর কেয়ার করছে এটা দেখে লু বেশ হ্যাপি ছিল। তো এখানে যেহেতু ছেলেরা আর মেয়েরা আলাদা থাকবে তাই তারা পাশেরই একটা ক্যাফেটেরিয়ার খারাপ হয়ে যাওয়া ফ্রিজে নিজেদের দরকারি জিনিসপত্র আদান প্রদান করে থাকে। বাকি সবাই যে যার নিজের জিনিস রাখলেও কিয়ান আর লু কেউই একে অপরের জিনিস দেয় না। তবে একদিন কিয়ান লু এর পছন্দের একটা পেনের মডেল এনে সেখানে রেখে দেয়, আর অন্যদিকে লু কিয়ানের পছন্দের একটা গিটার কিনে ওই ফ্রিজে রাখে। তবে তারা যখন ওই সারপ্রাইজ গিফট দিতে যাবে তখন জানতে পারে ওই খারাপ ফ্রিজটা ক্যাফেটেরিয়ার মালিক বেচে দিয়েছে, যা শুনে ওরা দুজন অনেকটাই ঘাবড়ে যায় আর একসাথে ওই ফ্রিজ খুঁজতে বেরিয়ে পড়ে। শেষ পর্যন্ত ওরা ওই ফ্রিজটা খুঁজে পেলে একে অপরের পছন্দের গিফটটা দিয়ে দেয় আর নিজেদের মধ্যেকার সমস্ত দূরত্বটা মিটিয়ে নেয়। যদিও এত কিছুর পরেও ডুয়ানজির সাথে লুয়ের মেলামেশাটা কিয়ান একদমই পছন্দ করছিল না, তবুও ডুয়ানজির এক ফ্রেন্ডের সমস্যা হয়েছে শুনে কিয়ান তাকে সাহায্য করতে দৌড়ে যায়। দেখা যায় কিছু খারাপ ছেলেরা ডুয়ানজি আর ওর বান্ধবীর সাথে অসভ্যতা করার চেষ্টা করছে। বিপদের কথা চিন্তা না করেই কিয়ান ওই মেয়েটাকে বাঁচাতে খারাপ ছেলেগুলোর সামনে চলে আসে আর নিজেকে ওই মেয়েটার বয়ফ্রেন্ড হিসেবে দাবি করে যাতে ছেলেগুলো মেয়েটাকে ছেড়ে দেয়। কিয়ান যে নিজেকে ওই মেয়েটার বয়ফ্রেন্ড বলছে এটা দূর থেকে লু শুনতে পায়। যদিও ছেলেগুলো আবারও লুকে দেখে তার সাথে অসভ্যতা করার জন্য এগোতে যাবে, এটা বুঝে কিয়ান ওই ছেলেগুলোর সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে আর তাদের মারতে শুরু করে। আর কিয়ানকে সবার সাথে লড়াই করতে দেখে লুও থেমে থাকে না, ও এই ছেলেগুলোকে আচ্ছা রকম করে ধোলাই দেয়। যদিও কিয়ানের নিজেকে এইভাবে বয়ফ্রেন্ড বলাটা লুয়ের একদমই পছন্দ হয়নি, কিন্তু ড্রেসিং করার সময় লু আবারও কিয়ানকে ওই বয়ফ্রেন্ডের বিষয় কিছু বলতে গেলে কিয়ান লুকে পুরো বিষয়টা বুঝিয়ে বলে যে কি কারণে ও তখন নিজেকে মেয়েটার বয়ফ্রেন্ড বলেছে। কিয়ানের কথা শুনে লু নিজেকে একটু শান্ত করে। এদিকে ওই মেয়েটা যাকে কিয়ান ওই গুন্ডা ছেলেগুলোর কাছ থেকে বাঁচিয়েছিল সেও মনে মনে কিয়ানকে লাইক করতে শুরু করেছে, যে কারণে ও কিয়ানকে বোঝানোর চেষ্টা করে তুমি লুয়ের কথা এত ভাবো, কিন্তু ও তো তোমার কথা একটুও ভাবে না, কারণ ও এখন ডুয়ানজির সাথে স্টাডির পাশাপাশি রোম্যান্স করছে। মেয়েটার কথা সত্যি কিনা এটা প্রমাণ করতে কিয়ান টেলিস্কোপ রুমে গেলে ও ওদের দুজনকে এতটা কাছাকাছি দেখে লুয়ের সাথে তর্ক শুরু করে দেয় এবং লুকে ডুয়ানজির পাশ থেকে সরিয়ে নিজের কাছাকাছি আনার জন্য ওর দিদির ইমাজিনেশন ওয়ার্ল্ডে ওর ক্যারেক্টারের মতো যে কিনা এলিয়ানের হাত থেকে ওদের বাঁচাবে এই বলে নিজেকে দাবি করে। বিষয়টা শুনে প্রথমে তো লু মানতে চায় না যে সত্যি কিয়ান নিজেকে ওর রক্ষাকারী হিসেবে পরিচয় দিচ্ছে, যে কারণে লু বলে ঠিক আছে তুমি আমার রক্ষাকারী হতে পারো, তবে আগেই আমি তোমাকে বলে রাখি আমি তোমাকে লাইক করব না আর তুমিও কোনোদিন আমাকে লাইক করতে এসো না, কারণ রক্ষাকারী কখনো ভালোবাসায় বিশ্বাসী নয়। যদিও ডুয়ানজির সাথে লুয়ের কোনো সম্পর্ক নেই এটা জানতে পেরে কিয়ান নিজেকে শান্ত করে। এরপর ও বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে কিয়ান পুরো বিষয়টা দিদিকে বললে দিদি বলে ঠিক আছে এখন তুমি ওর রক্ষাকারী হয়ে যাও আর ভবিষ্যতে রক্ষাকারী থেকে মনের মানুষও হয়ে যাবে। কিন্তু এই রক্ষাকারী হয়ে থাকার বিষয়টা কিয়ানের একদমই পছন্দ হয় না। পরের দিন সবাই স্কুলে এলে প্ল্যানেটোরিয়াম ক্লাবে থাকাকালীন লু সবাইকে কিয়ানের ওই রক্ষাকারী হওয়ার বিষয়টা বললে ডুয়ান কিয়ানের উপর অনেকটাই রেগে যায়, কারণ ও বুঝতে পারছিল কিয়ান লুককে মিথ্যে বুঝিয়ে অন্ধকারে রাখার চেষ্টা করছে, এতে লুয়ের অনেক বড় ক্ষতি হতে পারে। যদিও বাকি বন্ধুরা ডুয়ানকে সামলালে লু বলে আমাদের সবাইকে একসাথে থাকতে হলে আগে পরীক্ষায় আমাদের ভালো রেজাল্ট করতে হবে, না হলে আমরা আবারও একে অপরের থেকে দূরে চলে যাব। এই বলে ওরা প্রিন্সিপালের থেকে একসাথে স্টাডি করার পারমিশন নিয়ে নেয় যাতে ওরা পরীক্ষায় ভালো ফল করতে পারে। প্রিন্সিপাল লুয়ের এই প্রস্তাবে রাজি হলে সব বন্ধুরা মিলে একসাথে তাদের এক্সামের প্রস্তুতির জন্য একটা জায়গা নির্ধারণ করে। দিনরাত খেটে সবাই মিলে ওরা অনেক স্টাডি করে। এমন ভাবেই ধীরে ধীরে ওদের এক্সামের দিন সামনে চলে আসে। এক্সামের আগের দিন কিয়ান ও লু একসাথে স্টাডি করছিল, যেখানে পড়তে পড়তে লু ঘুমিয়ে পড়লে কিয়ান নিজেকে লুয়ের দিকে এগিয়ে দেয়। এরপর সকাল হলে সবাই নিজেদের এক্সাম খুব ভালোভাবে কমপ্লিট করে, আর শেষ পর্যন্ত যখন রেজাল্ট বের হয় তখন নোটিশ বোর্ডে সবার নাম থাকলেও ওদের নাম ছিল না, যা খোঁজার সময় হঠাৎই টিচার এসে ওদেরকে আবারও প্রিন্সিপাল রুমে যেতে বলে। প্রিন্সিপাল সবাইকে ওদের জিনিসপত্র অর্থাৎ মোবাইলগুলো ফিরিয়ে দিয়ে বলে সবাই অনেক ভালো রেজাল্ট করেছো,
আর সব থেকে ভালো রেজাল্ট করেছে লু। এমনকি প্রিন্সিপাল ওদের ওই ফেভারিট রুপটপটাও আবার ওদের ফিরিয়ে দেয়। সবাই এতে অনেক হ্যাপি ছিল। সেখানে লু সবার জন্য একটা গিফট এনেছিল, আর গিফটটা ছিল ওর দিদির দেয়া সেই রেড লোটাসের ব্যাজ, যার মাধ্যমে ওদের টিমের নতুন নাম হয় রেড লোটাস টিম। সবাই একরকম ব্যাজ পরে একই টিমের মেম্বার হয়ে অনেক হ্যাপি। সবাই আনন্দ করছে। এর মাঝেই লু ওর বাবাকে কল করে বাড়িতে আসার জন্য বলে, কারণ উনি লুয়ের কাছে ওর দিদি সেই কমিক্সগুলোর ছবিগুলো দেখতে পেয়েছে। বাবা সব জেনে গেছে এটা ভেবে লু অনেকটাই ঘাবড়ে গেছিল। প্রথমে বাড়ি ফিরে লু ভাবে সবকিছু হয়তো ঠিক আছে, বাবা হয়তো কিছু জানতে পারেনি, যে কারণে ওই কমিকগুলো বাবা আবারও দেখার আগে ও কিয়ানকে কমিক্সগুলো দেওয়ার জন্য ডেকে পাঠায়। এই সময় দুয়ানজি লুয়ের বাড়ির বাইরে ওর জন্য অপেক্ষা করছে, কারণ কিছুদিন পরেই সে এয়ারফোর্সের এক্সাম দিতে যাবে। তো তার আগে সে লুয়ের সাথে দেখা করতে চায়। বাইরে এসে লু দেখে দুজন অর্থাৎ দুয়ানজি আর কিয়ান একে অপরের দিকে শত্রুর নজরে তাকিয়ে রয়েছে। লু দুজনের সাথেই কথা বলে এবং পরের দিন ওরা ওদের এয়ারফোর্সের একটা ট্রেনিং প্র্যাকটিস করবে বলে ঠিক করে। এদিকে লুয়ের বাবা ওই কমিক্স আর ওর দিদির আঁকা ওই ড্রয়িংগুলো দেখে নিজেই কিছু স্টাডি করছে, আর সে বুঝতে পারে লু তার দিদির কথা অনুযায়ী বাস্তব দুনিয়াতে নয় বরং কমিকের ওয়ার্ল্ডে বাঁচতে শুরু করেছে। লুয়ের বাবা ডাক্তারের সাথে কথা বলে বুঝতে পারে লুয়ের মানসিক অবস্থা ঠিক নেই। পাশাপাশি লু ওই এয়ারফোর্সের ট্রেনিং নিজের উপর অ্যাপ্লাই করতে গিয়ে মাথায় আঘাত পায়। ফলেও বুঝতে পারে হতে পারে কোনোদিনও ওর স্বপ্ন অর্থাৎ পাইলট হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারবে না। কিয়ান কোনো মতে লুকে সামলে বাড়ি আনে। এদিকে ডাক্তারের কাছ থেকে সব জানতে পেরে বাবা লুয়ের ওপর অনেকটাই রেগে যায়। দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলে রাগ দেখিয়ে লু বাড়ি থেকে বেরিয়ে যায়। মা বাবা থেকে শুরু করে বন্ধুরা সবাই লুয়ের খোঁজ করছে। তবে কিয়ান বুঝতে পেরেছিল লু কোথায় থাকতে পারে। লু ওই টেলিস্কোপ রুমে নিজেকে আটকে রেখেছিল। ও কিয়ানের সাথে দেখা তো করে, তবে নিজেকে ওই রুমের বাইরে আনতে চায় না। পাশাপাশি কিয়ান ও দিদির থেকে জানতে পারে লু আজ পর্যন্ত ওর দিদির দেওয়া ডিভাইসে যেই মেসেজগুলো পেত সেগুলো ওর দিদি নয় বরং কিয়ানের দিদি ওকে পাঠাতো। যা জানতে পেরে কিয়ান ভাবে এই সত্যিটা লু জানতে পারলে ও আরো বেশি ভেঙে পড়বে। ওর কাছে হয়তো ওর দিদিকে ফিরে পাওয়ার আশাটাই শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত কারোর কথায় লু বাইরে না এলে সবাই মিলে ওকে বাইরে আনার অনেক চেষ্টা করছে, কিন্তু ওর শরীর এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে কিয়ানকেই শেষে লুকে সামলে হসপিটালে নিয়ে যেতে হয়। কিছুটা সময় পর লু সুস্থ হয়ে ওঠে, তবে সে স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল। কিয়ানের দিদি লুয়ের অবস্থা দেখে কিয়ানকে বোঝায় যে সময় হয়ে গেছে লুকে আসল সত্যিটা জানানোর। আসলে ওর দিদি বুঝতে পেরেছিল যে ছোটবেলা থেকে যেই মিথ্যেটাকে সত্যি বানাতে ও লুকে আশ্বাস দিয়েছে যে ওর দিদি এখনো জীবিত আছে সেটা পুরোই মিথ্যে। আসলে হসপিটালে থাকাকালীন কিয়ানের দিদির সামনেই লুয়ের দিদির মৃত্যু হয়েছিল। পুরো বিষয়টা বুঝে কিয়ান ওর দিদিকে নিয়ে লুয়ের সাথে দেখা করতে যায়, আর ওর দিদি কিয়ানকে প্রমাণ করে দেয় যে ওই ডিভাইসের বলা কথাগুলো আসলে অন্য প্ল্যানেট থেকে ওর দিদি নয় বরং কিয়ানের দিদি ওকে বলতো। দিদি আর বেঁচে নেই এটা বুঝতে পেরে লু অনেকটাই কান্না করছিল। কিছুদিন পর কিয়ানের দিদির শরীর আবারও অসুস্থ হতে শুরু করলে তাকে হসপিটালাইজ করা হয়। মা বাবা দুজনেই ডাক্তার, কিন্তু তারা নিজের সন্তানকে সুস্থ না করতে পারায় এত কষ্ট কোনোভাবেই সহ্য করতে পারছিল না, যা দেখে কিয়ান নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। ওদিকে কিয়ানের দিদি ওকে বলে সে এইভাবেই হসপিটালের চার দেয়ালের মাঝে থাকতে চায় না, সে বাইরে যেতে চায়, সবার সাথে এনজয় করতে চায়। যে কারণে সব বন্ধুরা দিদিকে হসপিটাল থেকে বের করার প্ল্যান করতে থাকে। শেষ পর্যন্ত ওরা কোনো মতেই দিদিকে বের করতে পারছে না। এমন সময় লু হসপিটালের দিকটা সামলালে সবাই মিলে দিদিকে বাইরে ঘুরতে নিয়ে আসে। সবাই মিলে ওরা দিদির মনটা ভালো করার চেষ্টা করছে। কিয়ানের দিদি সবার মাঝে থেকে এই আনন্দ উপভোগ করতে করতে কিয়ানের কাঁধে মাথা রেখেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মা বাবা সন্তানকে হারানোর কষ্টে কিয়ানকে ভুল বুঝে বসে যে হয়তো কিয়ানের জন্যই ওর দিদির আজ এই অবস্থা। লু কিয়ানকে সামলানোর অনেক চেষ্টা করে, এমনকি কিয়ানের গ্র্যান্ডমা গ্র্যান্ডপাকেও লু এটা বোঝায় যে তাদের নাতনি হসপিটালে থাকলেও ভালো আছে, কারণ কিয়ান জানতো দিদি না থাকার কষ্টটা তারা সহ্য করতে পারবে না। যে কারণে ওরা এটা ওদের দুজনের থেকে আড়াল করে যায়। আর কোথাও না কোথাও দিদি সুস্থ আছে শুনে গ্র্যান্ডমা গ্র্যান্ডপাও হ্যাপি ছিল।
এরপর থেকে কিয়ান কেমন যেন চুপ করে গেছে। সে দিদিকে দেওয়া নিজের কথা রাখবে বলে ঠিক করে। সে ভালোভাবে পড়াশুনো করছে। দেখতে দেখতে স্কুলের এক্সাম শেষ হয়ে যায়। আগের থেকে কিয়ান অনেক ভালো রেজাল্ট করেছে। তবে কিয়ানের পাশাপাশি থেকে লুও বুঝতে পেরেছে যারা চলে যাওয়ার তারা চলে যাবে, তবে জীবন এখানেই থেমে থাকবে না। যা বুঝে লু কিয়ানকে একটু বেটার ফিল করানোর জন্য ওকে নিয়ে বাইরে ঘুরতে যায়। দুজনে অ্যামিউজমেন্ট পার্কে গিয়ে একসাথে ছবি তোলে। সাথে সারাটা দিন ওরা অনেক এনজয়ও করে। এখন ওরা একে অপরকে বুঝতে শুরু করেছে। দেখে মনে হবে দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেছে। সবকিছু সঠিকই যাচ্ছিল, কিন্তু হঠাৎই কিয়ানের বাবা ওকে বলে সে আর তার মা মেয়েকে হারানোর কষ্টে এই দেশে থাকতে চায় না। তারা বাইরে চলে যাবে বলে ঠিক করেছে। ছোটবেলা থেকে যে গ্র্যান্ডপা আর গ্র্যান্ডমা কিয়ানকে এত বড় করলো, তাদেরকে ছেড়ে চলে যেতে হবে ভেবে কিয়ানের অনেকটাই খারাপ লাগছিল। যে কারণে শেষ মুহূর্তে কিয়ান মা বাবার সাথে ফিরবে না বলে ঠিক করে। এরপর ধীরে ধীরে স্কুল জীবন শেষ হলে সবাই নিজের নিজের লাইফে সেটেল হতে শুরু হয়েছে। বেলা ও জিয়ান এখন একসাথে হ্যাপি আছে, আর পাশাপাশি সিয়ান এখন নিজের রেস্টুরেন্ট খুলবে বলে ঠিক করেছে। আর তাকে সবসময় সাহায্য করার জন্য ইয়ান ওর পাশে রয়েছে। দুয়ানও সবার সাথে অনেক হ্যাপি। আর রইল বাকি আমাদের গল্পের কিয়ান আর লু, যারা একে অপরকে ডেট করছে। সাথে তাদের এই রেড লোটাস আর্মিকে একসাথে নিয়ে চলতে পেরে তারা অনেক হ্যাপি। আর এইভাবেই সবার হ্যাপিনেসের সাথে এই গল্পটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। তো এই স্কুল ড্রামাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।